হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে তোমরা শুনবে 3টি ঘটনা, এবং আমি অন্যদিন কি বলি জানি না, বাট আজকে আমি ডেফিনেটলি বলছি 3টি ঘটনায় একদম 3 রকম। 3টি ঘটনা তোমাদের নস্টালজিয়ার সাথে একদম অন্যরকম ফিল দেবে। সত্যি বলতে 3টি ঘটনায় একদম ইউনিক যাকে বলে। এমন ঘটনা তোমরা আগে কোথাও শুনেছো কিনা, ইভেন ভৌতিক কথাতে তো শোনোওনি, অন্য কোথাও শুনেছো কিনা সেটারও সন্দেহ আছে। যাই হোক, তোমরা সিট বেল্ট বেঁধে নাও, চুপটি করে বসে পড়ো, কানে টুক করে হেডফোনটা গুজে নাও। এবার আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে। আর হ্যাঁ, অবশ্যই লাইক কমেন্ট করে দিও কিন্তু, যদিও জানি তোমরা এতক্ষণে করেই দিয়েছো। তাও আবার বলি যাতে তোমরা ঘটনা শুনতে শুনতে ভুলে না যাও। চলো এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে। নমস্কার দাদা, আমি শ্রীরামপুর চাতরা থেকে আবারও এসে গিয়েছি নতুন একটা ঘটনা নিয়ে। আমার নাম তৃষ্ণা মুখার্জি। এর আগে আমি তোমাকে 3টি ঘটনা পাঠিয়েছিলাম। তার মধ্যে আমার বাবার সাথে ঘটে যাওয়া 2টি ঘটনা ও আরেকটি ঘটনা ছিল যেটি আমার ও আমার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া। 3টি ঘটনায় তুমি পড়ে শুনিয়েছ আমাদের ভৌতিক কথায়। যাই হোক দাদা, তুমি কেমন আছো? অনেকদিন পর আবারও একটা ঘটনা আনলাম, মানে তোমাকে জানালাম। যদি মনে হয় এটি ভৌতিক কথায় শোনানো যাবে তাহলে শুনিও। ঘটনাটি ঘটে 17ই অগস্ট 2024 শেওড়াফুলির হুগলির এক মিতার সঙ্গে। মিতা মানে আশা করি বুঝতেই পারছো, যারা ওই মাটি কাটার কাজ করে তাদেরকে আমাদের এখানে মিতা বলে আর কি। সেই রকমই একজনের সাথে এই ঘটনাটি ঘটে, যে আমার বাবার সাথে উনি আলোচনা করেন আর বাবা আমাদের বাড়িতে এসে জানান। তো ঘটনাটি উনি যেইভাবে জানিয়েছিলেন আমি ঠিক সেভাবেই উনার ভাষায় বলার চেষ্টা করছি। দাদা, তুমি একটু নিজের মতো করে গুছিয়ে নিয়ে সবার সামনে শুনিও। শনিবার, অনেকদিন হলো কাজের বাজার খুব মন্দা চলছে রাখালের প্রতিদিনের অভ্যেস ভোরে ওঠা ও ভোরে বেরিয়ে শেওড়াফুলি থেকে শ্রীরামপুর গঙ্গাধার হেঁটে ও শ্রীরামপুর চাতরার ওই কালীবাবুর ঘাটের নিকটে এসে চায়ের দোকানে বসে। সেখানে চা খাওয়া দাওয়া ও গল্পগুজব করে কাজ থাকলে কাজে বেরিয়ে যাওয়া। সেদিনও সকালে ওইরকমভাবেই চায়ের দোকানে বসে চা খেতে খেতে কথায় কথায় বললাম, ধুর আর ভাল লাগে না, কয়েকদিন ধরে কাজই নেই, সংসারের নানান চাপ, কিভাবে যে সামাল দেব। কালুদার চায়ের দোকান। কালুদা বলল, কি আর করবে গো, কাজের মন্দা সবারই। দাদা, এখানে বলে রাখি, আমি এখানে দুজনের কাল্পনিক নাম দিলাম। একজনের নাম রাখাল ও একজনের নাম আলম। তো রাখাল চা খেতে খেতে নানান কথা বলতে থাকে ওই চায়ের দোকানে আরও বসে থাকা ব্যক্তিদের সঙ্গে। ঠিক সময় হবে সকাল 6টা। কালুদার চায়ের দোকান ভোরবেলাতেই খুলে যায়। সামনেই শ্মশানঘাট, কালীবাবুর শ্মশানঘাট। তো তখন আলমের সঙ্গে দেখা। আলম বলল, কি গো রাখালদা, কাজ নেই নাকি? বললাম, না রে ভাই, কদিন ধরে তো বসেই আছি। আলম বলল, রাখালদা, কাজ আছে আজই, যাবে নাকি? আমি বললাম, কোথায় আলম? ও বলল, আরামবাগের এক জায়গায় মাটি কেটে সমান করতে হবে, ভালো টাকাও পাওয়া যাবে, ডবল লোজের কাজ আছে। এই শুনে রাখাল ভাবল যে ভালোই হলো, বসে থাকার চেয়ে কাজটা হাতছাড়া না করাই ভালো, রাজি হয়ে যাওয়াটাই ভালো হবে। তাই রাখাল বলল, চলো চলো আলম ভাই, চলেই যাই। যেই বলা সেই কাজ। সঙ্গে সঙ্গে আলম ভাই ওই কাজের মালিককে ফোন করে সব কথা বলে নিল। আর আলম ভাই বলল, বাবু, আর একজন জোগাড় হয়ে গেছে, আমরা তাহলে আসছি। প্রায় ভোর 6:30 নাগাদ কথাবার্তা হয়ে গেল। বাড়ি গেলাম, আর কাজের জন্য যা যা জিনিস লাগে তা নিয়ে 7:25-এর ট্রেনটা ধরলাম। শেওড়াফুলি থেকে ট্রেন ছুটল আরামবাগের উদ্দেশ্যে। 10টা নাগাদ আমরা পৌঁছালাম আরামবাগ। তারপর টোটো ধরে প্রায় 15-20 মিনিট ভেতরে
তো পৌঁছানোর সাথে সাথে মালিকও উপস্থিত হলেন। কথা হলো, কাজটা আজই যতটা সম্ভব করতে হবে, পারলে শেষ করলে ভালো হয়, ডবল রোজও হবে। অনেক রাত পর্যন্ত কাজ করতে হবে, করতে পারলে বাবু মোটা টাকা দেবেন। টাকারও খুব দরকার। এইভাবে কাজটা করব ঠিক হলো এবং কাজ শুরু করলাম। এবার জায়গাটার বিবরণটা দিই। যেখানে মাটি কেটে জমি সমান করতে হবে, সেই জায়গার একদিকে ধুধু ধান জমি, অপরদিকে একটি কবরখানা। সেটির জন্য আমার একটু ভয় করছিল, তবে টাকার প্রয়োজন বলে প্রয়োজনের কাছে ভয়টাও যেন আর লাগলো না। দাদা সকাল থেকে ভালোই কাজ করছিলাম, আলমও আমি। মাঝে একবার আমিও আলম ভাই খাওয়া দাওয়া সেরে নিলাম। পাশে একটা গাছ ছিল, ওই গাছের গোড়ায় বসে খাওয়া দাওয়া করার পর আমরা কাজ শুরু করলাম। মাঝে বাবু একবার আসলেন, কাজ কেমন হচ্ছে দেখে গেলেন। উনার আমাদের কাজ খুবই পছন্দ হয়েছে। উনি বললেন, বাহ, খুব ভালো, অনেকটাই তাহলে কাজে গিয়েছে। বুঝলাম বাবু খুব খুশি হয়েছেন। তবু আমি বললাম, বাবু এই কাজ আজই শেষ করে দেব, আপনি একটু টাকাটা বাড়িয়ে দেবেন। দেখলাম বাবু মুচকি হাসলেন ও বললেন, হুম, ঠিক আছে ঠিক আছে, তুমি টাকা নিয়ে ভেবো না, হয়তো আমি বেশিক্ষণ থাকতে পারবো না, তোমরা কাজটা করে নিও। তবে একটু বেশি রাত পর্যন্ত কাজ করে তোমরা যদি সত্যি কাজটা শেষ করতে পারো, তাহলে আমি সত্যি বেশি টাকা দেব তোমাদের। আনন্দের সাথে আমরা কাজ করছিলাম। সন্ধেবেলায় আমরা দুজনে বসলাম। সন্ধেবেলার খাবার খাচ্ছি আর আলমকে বলছি, মিছিমিছি ভয় পাচ্ছিলাম রে ভাই, সব তো ঠিকই আছে। এই বলে আবার শুরু হলো কাজ। খানিকটা কাজ করার পর আলম বলল, ভাই তুমি কাজটা করো, আমি আসছি একটু। আমি বললাম, ঠিক আছে ভাই, তুমি যাও, কোনো চিন্তা করো না, তবে একটু তাড়াতাড়ি আসো, বুঝতেই তো পারছো রাত হচ্ছে, আর আমি একা, কতটাই বা কাজ এগোবে বলো। আলম ভাই বলল, ঠিক আছে। সে এই বলে চলে গেল। অনেকক্ষণ হওয়ার পর দেখলাম আলম আর আসছে না। ভাবলাম হয়তো প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য দেরি হচ্ছে, কিন্তু সেই সময়ও পেরিয়ে যাওয়ার পরও সে আসছে না দেখে আমি কিছুক্ষণ বসলাম সেই গাছটার নিচে। বসেই ছিলাম। হঠাৎ ভাবলাম, কাজটা তো শেষ করতে হবে, কাজটা শেষ করলে তো টাকাটা আমিই পাবো। পকেট থেকে মোবাইলটা বের করলাম ও আলমকে ফোন করলাম। প্রথমে ফোনটা ধরল না, কিছুক্ষণ পর আবার করাতে ফোনের সুইচ অফ বলল। আমি বললাম, মুশকিলে। যাই হোক, টাকার লোভটাও রয়েছে, কাজটা আমি একাই করতে পারবো। মনে একটু জেদ চাপিয়ে নিয়ে শুরু করতে লাগলাম মাটি খোঁড়া। অনেকটাই কাজ এগিয়ে গেছে, আলোরও ব্যবস্থা আছে ভালোই। কতক্ষণ করেছি বলতে পারবো না। হঠাৎ আমার মনে হতে লাগলো কারা যেন আমার পাশে দাঁড়িয়ে। ভাবলাম ভালোই হলো, হয়তো গ্রামের কেউ হবে, এখানে রাতে কাজ হচ্ছে দেখে এসেছে দেখতে। আমি প্রথমে আমল না দিয়ে আমার কাজ করছি। হঠাৎ শিরশির করতে লাগলো। ভাবলাম ওদের সাথে একটু কথা বলি। বললাম, দাদা আপনারা, বলে পিছু ফিরতেই দেখি না, কোথায় কে, কেউ তো নেই। ভাবলাম অনেকক্ষণ একা কাজ করছি, তাই মনের ভুল হচ্ছে, ভয় লাগছে, তাই হয়তো এমনটা মনে হচ্ছে আমার। থাক, অনেকক্ষণ কাজ করেছি, একটু বসি, হাতে মুখে জল দিই, তাহলেই সব ঠিক হয়ে যাবে। এরপর আবার উঠলাম। রাতও হয়েছে, 8:30 কি 9টা হবে। মাটি করে কোদাল তুলব। এবার মনে হলো কারা যেন আমার পাশে দাঁড়িয়ে কি যেন একটা বলছে, তার সঙ্গে একটা গঙ্গানির মতো আওয়াজ আসছে, আর মনে হচ্ছে তারা কোনো কিছুর জন্য প্রচণ্ড রেগে গেছে। এবার আমি বুঝতে পারলাম যে এটা আমার মনের ভুল না, যা ঘটেছে তা ঘটনাচক্রে অদ্ভুত কিছু। হঠাৎ সামনে থেকে কিছু কালো অবয়বের মতো অস্পষ্ট থেকে স্পষ্টতর হতে লাগলো। প্রায় 6 থেকে 7 জন হবে। ভালো করে চোখ তুলতেই দেখলাম লাল ভাটার মতো চোখ। সেই চোখ যেন খুবই স্পষ্ট, আর আমাকে তারা জানাচ্ছে, আমরা এখানে থাকি, তুই চলে যা, চলে যা, ভালো চাস তো চলে যা, তুই আমাদের বুকের ওপর দাঁড়িয়ে রয়েছিস, নাহলে মরবি। এই দেখে আমার চক্ষু চড়ক গাছ।
আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। আমি আমার চোখ আর খুলে রাখতে পারলাম না। কখন যে এই সব দেখে সেখানে অজ্ঞান হয়ে গিয়েছি জানি না। যখন জ্ঞান এলো, দেখি আমি গ্রামের মধ্যে অনেক লোকের মাঝে। মালিকও সেখানে রয়েছেন। আমার সাথে যা যা ঘটেছে মালিককে সব কিছু বলাতে মালিক বললেন, আমারই ভুল হয়েছে, কিন্তু আমি বুঝতে পারিনি যে আলম মাঝখানে চলে যাবে রাতে, এই জন্য এসব হলো। যাক, সমস্ত কাজের টাকা নিয়ে আমি বেঁচে বাড়ি ফিরে আসতে পেরেছিলাম। সত্যি আমার এই অভিজ্ঞতা আমার মনকে খুবই ভীতি প্রদান করেছে। তাই আমি ঠিক করেছি যে আমি আর যতই টাকার বিষয় হোক না কেন, রাতের বেলা আর কোনোভাবেই কাজ করব না। যা হবে সকাল সন্ধে, তার ওপারে আর যাব না। তো এই হলো আমার প্রথম ভৌতিক অভিজ্ঞতা। দাদা, এই ছিল আমার শোনা নতুন একটা সত্য ঘটনা। ভালো লাগলে পড়ে শুনিও। যদিও এটা হয়তো অতটা ভয়াবহ ঘটনা না, তবু এটা তো একটা ভৌতিক ঘটনা। যার সাথে ঘটে সেই বুঝতে পারে যে তখন তার কি মনে হয়। যাই হোক, এই ছিল ঘটনা, তুমি পড়ে শুনিও। এই বলে আজকে আমি আমার লেখা শেষ করলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের প্রথম ঘটনা। ঘটনাটা শুনে তোমাদের কেমন লাগলো বলো? পুরনো দিনের ভৌতিক কথার একটা ফিল হলো না? আমাদের ভৌতিক কথায় আগে যেমন টাইপের ঘটনা আসতো, ঠিক সেরকম মনে হলো কি না? তোমরাই বলো। যাই হোক, তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা ভাবছো ঘটনা পাঠাবো কিনা, তাদেরকে বলবো বেশি বেশি করে ঘটনা পাঠাও, নাহলে কিন্তু তোমরা ভালো ভালো ঘটনা শুনতে পাবে না। যাই হোক, ভালো ভালো ঘটনা পাঠিয়ে দাও, যাতে করে আমরা খুব সুন্দরভাবে তোমাদেরকে সেটা প্রেজেন্ট করতে পারি। আর তোমরা ঘটনা পড়া হবে কি হবে না এটা নিয়ে একদম ভেবো না। তোমরা জাস্ট একবার পাঠিয়েই দেখো, তারপরেই তোমরা বুঝতে পারবে যে অমিতদার কাছে ঘটনা পাঠালে সেটার প্রায়োরিটি কেমন থাকে। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা চলে যাব পরের ঘটনাতে। অমিতদা, আমি শুভজিৎ বসাক। অনেকদিন পরে আবারও একটা ঘটনা কলকাতা থেকে তোমাকে লিখে পাঠাচ্ছি। কেমন আছো জানিও। আজকের ঘটনা আমার এক পরিচিত ব্যক্তির থেকে শোনা। তার অনুরোধে পরিচয়টা গোপন রাখলাম। তিনি যেভাবে বলেছেন সেভাবেই ঘটনাটি গল্পের আকারে লিখে পাঠালাম। তবে অনেকেই এটাকে নিছক গল্প বলবে, তবে এটা গল্প না বলে বিবরণী বললে ভুল হয় না। পৃথিবী হল ত্রিদেব, মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের খেলাঘর। পৃথিবীতে কিছু নিষিদ্ধ পুরাণ আছে যাতে ওই ত্রিদেবের কথা উল্লেখিত রয়েছে। বইগুলিতে মৃত্যু পরবর্তী শান্তি বিধান বললেও কম বলা হয়। এদের মধ্যে অন্যতম গরুড় পুরাণ, আদরিণী তন্ত্র প্রমুখ। এই কথার প্রেক্ষাপট যেন তারই অজানা এক রহস্যময় অংশ বিশেষ। পাপন বেশ কিছুদিন হলো রাতে অদ্ভুত সব স্বপ্ন দেখছে বেশ কিছু বিকট রূপধারী মানুষ, যাদের অসভ্য ভাষায় হিজড়া বলা হয় আর সভ্য ভাষায় নপুংসক বলা হয়, তারা তাদের বাড়িতে এসে হইহল্লা করছে, ঢোল পিটিয়ে নাচ করছে, হাততালি দিয়ে গোল গোল করে ঘুরছে। তাদের চোখের অভিব্যক্তি সাংঘাতিক রকমের ভয়ানক। চোখের নালুজ যেন প্রাকৃত নয়, আর সবশেষে তাদের অট্টহাসি যেন ভুবন কাঁপিয়ে ছাড়ে। পাপন চেঁচিয়ে ঘুম থেকে উঠে বসে। মা দিদি ছুটে আসে। তার সেই ভয়ার্থ মুখ যেন তাদেরও ভয় ধরায়। বাবা কর্মসূত্রে দিল্লি থাকেন। মা ছোট ছেলের জন্য চিন্তায় পড়লেন। কিছুদিন আগে পাপন আর তার বন্ধুরা ট্রেনে করে নৈহাটিতে বাড়ি ফিরেছে। এমন সময়ে স্টেশনে বেশ কিছু নপুংসকদের দেখে বন্ধুরা শলা করে যে আজকাল যেমন বিগ বসের মতো স্পাই ক্যামেরা দিয়ে গেম শো খেলা হয়, সেভাবেই ওরা ওই চত্বরে কোনো এক হিজড়া কলোনিকে টার্গেট করে তাদের জীবনযাত্রা দেখবে বলে। কাজটা রাতের অন্ধকারে চুপি চুপি করতে হবে। পাপন একটু ইতস্তত বোধ করলেও সেও শেষমেশ রাজি হলো। চিটাগড় থেকে নৈহাটি জংশন এবং আরও কিছুটা অঞ্চল যে যৌনকর্মী ও নপুংসকদের আখড়া, সে কথা বঙ্গবাসীর অজানা নয়। তাই লক্ষ্য ঠিক করতে দেরি হলো না। সেই রাতেই পাপন ও বাকি বন্ধুরা বেরিয়ে পড়ল। সেদিন পূর্ণিমার আগে চতুর্দশীর রাত। ওরা চুপি চুপি গলি পেরিয়ে হিজড়াপট্টি আসতেই শুনতে পেল চরম অট্টহাসি
আর হাততালির শব্দ। ওরা এই শব্দে চমকে গেলেও ঠিক পাঁচিল টপকে আড়াল করে দাঁড়াতেই যে জিনিসটা নজরে এলো তারও ভয়াবহ। সামনে ওদেরই এক বয়স্ক বোধহয় মারা গিয়েছেন। তার শবদেহ ঘিরেই এই উল্লাস পর্ব চলছে। এ কেমন আচরণ রে বাবা! পাবনেরা মুখ চাওয়াচাই করল। এরপরে ওরা শবদেহ নিয়ে গেল ফাঁকা চরে। আসন্ন পূর্ণিমার আলোয় ভরেছে সেই চরভূমি। দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই সবার ওরা চরম উল্লাসে মত্ত, যেমনটা বাচ্চা কোলে নিয়ে ওরা করে। হিজড়াগুলো চুল খুলে উদ্যম তাণ্ডব নৃত্য করছে। এ যেন সাক্ষাৎ প্রেত জগতের অধিষ্ঠান হয়েছে জাগতিক সমাহারের আড়ালে। সেই ভয়াবহতা দেখে ওরা যেন আর থাকতে পারল না। বাড়ি ফিরতেই সবাই জ্বরে পড়ল। পাপন দেখতে শুরু করলো সেই স্বপ্ন। এদিকে মা ছেলের জন্য পাগল হয়ে উঠলেন। বকুল ডাক্তার ওষুধ দিল, সারল না। কেউ খবর দিল তার মাকে যে শান্তিপুর বড়মা নামে একজন সাধিকা আছেন, তিনি ভৈরবী সিদ্ধা। পাপনকে একবার তার কাছে সম্ভব হলে নিয়ে যাওয়া, ভালো হলেও হতে পারে। মা বাবার কাছে সন্তানই সেরা সম্পদ। একথা তাদের জন্য প্রযোজ্য নয় যারা অবৈধ বা বহুগামী আধুনিক পরকীয়া সম্পর্কে বিশ্বাসী এবং একেই আধুনিকতার অংশ বলে মনে করে। একথা তাদের জন্য প্রযোজ্য যারা নিজের মধ্যে ঈশ্বরকে উপলব্ধি করে ও সন্তানকে তার দান মনে করে। সেরকমই একজন পাপনের মা। তিনি ভোররাতেই ট্রেনে করে মেয়ে শ্রুতি ও ছেলেকে নিয়ে যাত্রা শুরু করলেন বড় মায়ের উদ্দেশ্যে। পৌঁছালেন বেলা 8টা নাগাদ। বড় মায়ের ঘর নেই। জায়গাটার আঞ্চলিক নামও রয়েছে, তবে তার নবাবে আমলের, তাই সবাই বুড়ো শিবের বটতলা বলেই চেনে জায়গাটা। তার নিচে এক বেদির ওপরে সাধিকার ধ্যানমগ্ন লাল বসন পড়া শরীর। ধুনি জ্বলছে, ধোঁয়াময় চারিদিক। রূপের ভয়াবহতা নেই, তবে যখন পাপন এলো তখন উনি কোন মন্ত্র বলে চোখ খুলে হেসে আহ্বান করলেন তিনজনকে বসতে বললেন তার বেদির কাছে। পাপন ক্লাস 11-এ পড়ে। ছেলের চোখ দেখে সাধিকা হেসে মাকে বললেন, তোর এই ছেলে তোর থাকবে না, হয় ওই হলোক ত্যাগ করবে অথবা। বাকিটা না বলে চুপ রইলেন। মা ছেলের অন্তিম পরিণতি শুনবে এই আশাই তো আসেনি। সাধিকা কেন তবে এমন কথা বলছেন? মায়ের কাকুতিতে তিনি আগের বার করা পাপনের হিজড়া পট্টিতে গিয়ে অভিযানের কথা সবিস্তারে বললেন, মানুষ ভাবে কর্মফল বলে কিছু হয় না। মানুষ যে কাজ করে তার শাস্তি সে জন্মে তো বটেই, সাথে পরের জন্মেও ভোগ করে। হিজড়ারা হলো ঈশ্বরের অভিশপ্ত ও ক্রোধের ফল। গরুর পুরাণ, নিগমতন্ত্র, আদরিণী তন্ত্র, অথর্ববেদে বলা আছে, কলিতে এসে মানুষ চরম নিচু স্তরকে গ্রহণ করবে, যার মধ্যে যৌনবৃত্তির বাড়বাড়ন্ত বাড়বে। সেই পুরুষেরা অর্থ প্রতিপত্তির জৌলুস দেখিয়ে পরস্ত্রীকে গাস করার সুযোগ খোঁজে। এমনকি মহিলাদের যারা উলঙ্গ মানসিকতায় দেখতে অভ্যস্ত, সেই মহিলারা পুরুষের এই জৌলুস দেখে অনায়াসে সমর্পিত হয়ে যায়। মহাকালজনই তাদের জন্য অভিশপ্ত কর্মফল বিবেচনা করে রেখেছেন। পরজন্মে সেই পুরুষ ও নারী উভয়ই হিজড়া বেশে জন্ম নেয়। তাদের কামবৃত্তি বলে কিচ্ছু থাকে না। বাবা মা তাদের বিধি অনুযায়ী হিজড়া কলোনিতে দান করতে বাধ্য হয়। আজীবন তারা পুনর্জন্মের শাস্তি ভোগ করে। সমাজে তাদের ঠাঁই হয় না। তবে এক জন্ম কষ্ট করে তারা মারা গেলে বাকিরা বেশ উল্লেসিত হয়, কারণ তারা যে পাপভোগ পর্ব শেষ করে শিবলোকে যাত্রা করে। সেই সময়ে তারা তাদের আরাধ্য অর্ধরানীশ্বর হাকুনা মাতার পুজো করে ও ভৈরব নৃত্যে সামিল হয়, এই ভেবে যে তাদের এই গোষ্ঠীর একজন পাপ ভোগ করে শিবলোকে পাড়ি দিয়েছে। তার আত্মার আর কখনো মনুষ্যজনিতে পুনর্জন্ম হয় না, কারণ এই জনি অভিশপ্ত জনি অন্তত কলিকালে। আর তার ছেলে বন্ধুসহ সেই শেষকৃত্যই দেখে বসল। ও মেষ রাশির জাতক, দুর্বল চিত্তের হওয়ায় সে প্রেতজনই তোর ছেলেকেই পেয়ে বসেছে, আর বাকিদের নয়। ওদের সমাজে নিয়ম আছে যে ওদের শেষকৃত্য সাধারণ মানুষ দেখলে
সেই অভিশাপ তার ওপরে গিয়ে পড়বে। আর সে যদি দুর্বল রাশিগণের হয়, তার পরিণতি হয় ওর মতোই। ভৈরব ভীষণ উগ্র, তিনি যে কাউকে মাপ করেন না। তাই বললাম, হয় তোর ছেলের দেহত্যাগ হবে, আর না হলে ওদের সমাজে ভিড়বে। আমি কালচক্রের গতিতে বিপরীতমুখী করতে পারি না। তাই মা, তুই ছেলের মায়া ত্যাগ কর, মেয়েকে সব দিয়ে আগলে রাখ। সেদিন বোধহয় এক মায়ের মাথায় আকাশ ভেঙে পড়েছিল। আজ বেশ কিছু বছর হয়ে গিয়েছে। মেয়ে শ্রুতি বড় ইন্টারন্যাশনাল কোম্পানিতে ম্যানেজার। মা আজও সেদিনের কথা ভুলতে পারেনি। পাড়ায় বেশ কিছু জনের বাড়িতে বাচ্চা হয়েছে। হিজড়ার দল এলে মা ছুটে গিয়েছে। পাপন আজ ওদের সমাজের একজনে কালের নিয়মে পরিণত হয়েছে। মায়ের জীবিত কালে সন্তানের মৃত্যুর চেয়ে এ দেখাও ভালো। বড় মা সেদিন শেষে এও বলেছিলেন যে যদি ছেলেকে জীবিত দেখতে চাস, তোদের সমাজে যোগদান কর, আর না হলে সেই ভয়ানক প্রেতজনির কবলে পড়ে পাপন মারা পড়বে। মায়ের পর বড় কষ্টে সন্তান স্নেহ রেখে মায়া ত্যাগ করেছে। পাপনকে একবার মাত্র দেখতে পেয়েছে মা। এদিকে বিশেষ পা বাড়ায় না পাপন। মাকে যে সে আজও ভালোবাসে। বন্ধুরা, এই ছিল একটা দুর্দান্ত ঘটনা। ঘটনাটা আশা করছি ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আজকে ঘটনাটা পাঠিয়েছিল তোমাদের অতি পছন্দের শুভজিৎ বাবু। শুভজিৎ বাবু তোমাদের সবসময় ইনফরমেটিভ ভিডিওই পাঠায়, মানে ইনফরমেটিভ ঘটনায় পাঠায়। তিনি আমাদের এই পরিবারের জন্য নিঃস্বার্থভাবে এমন ঘটনা কালেক্ট করেন যাতে তোমরা অনায়াসেই ভালো করে শুনতে পারো। যাই হোক, আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। চলো আর কথা বাড়িও না, তবে একটা কথা বলবো, ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তো যারা এগুলোকে বিশ্বাস করছো না, তারা এগুলোকে এন্টারটেইন হিসেবে ধরে নাও। চলো এবার আমরা শুরু করি পরের ঘটনা। নমস্কার। আমার মামার বাড়ি নবপুর গ্রামে অবস্থিত। প্রথমে আমি আমার মামার বাড়ির একটু বর্ণনা দিই। আমার মামার বাড়ির সামনে বিরাট পদ্ম দিঘি এবং তার পাড়ে একটা বটগাছের ওপরে একটু তালগাছ অদ্ভুতভাবে সৃষ্টি হয়েছে। অদূরে ধানের ক্ষেত এবং ধান ক্ষেতের পাশেই ভোলা ঘোষের বাঁশবাগান। সেখানে সন্ধে হলেই হুক্কা হওয়া করে শিয়ালের দল ডেকে বেড়ায় এবং বটগাছের মাথাটায় যে তালগাছটা আছে সেই তালগাছটার মধ্যে আগুন জ্বলতে দেখা যায়। আমার মামার বাড়ির সামনে যেই বাঁশবাগানটা আছে সেই বাঁশবাগানে দিনের বেলাতেও ঢুকতে গাটা ছমছম করে। সেই বাঁশবাগানের একদিকে একটি পুকুর আছে এবং তার বাইরে ধানের ক্ষেত রয়েছে। বাঁশবাগানের ভেতরে গোসাপ, বিষধর সাপ ও হাইনা দেখা যায়। একদিন ওই বাঁশবাগানে আমার মামা বাড়ির কয়েকটা বাড়ির পরে এক বাড়িতে মাথা খারাপ শাশুড়ির সাথে বৌমার কথা কাটাকাটি হচ্ছিল। সেই কারণে সেই মাথা খারাপ বৃদ্ধা গলায় দড়ি দেয় সেই বাঁশবাগানে। তারপর থেকে কেউ বাঁশবাগানের পাশের রাস্তা দিয়ে সন্ধেবেলায় হেঁটে গেলে বিকট বিকট আওয়াজ শুনতে পেত এবং ঢিল পড়ত সেই বাঁশবাগান থেকে। একদিন সকালবেলা স্কুলের ছাত্রছাত্রীরা তাড়াতাড়ি স্কুলে যাওয়ার জন্য বাঁশবাগানের মধ্যে দিয়ে যাচ্ছিল। তখন সেখানে দেখতে পেল একটা বাঁশ মাটির মধ্যে ঝুঁকে আছে এবং একজন আরেকজনকে বলছে, এই বাঁশটাকে কেউ ডিঙিয়ে যাবি না। তখন সবাই বাঁশটাকে না ডিঙিয়ে পাশ দিয়ে চলে যায় এবং স্কুল থেকে ফেরার পথেও দেখতে পায় বাঁশটা একইভাবে শুয়ে আছে। তখন একটা দুষ্টু ছাত্র একটা বাঁশের কঞ্চি নিয়ে বাঁশটার উপরে মারল। সঙ্গে সঙ্গে বাঁশটা সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। সবাই ছুটে বাঁশবাগান থেকে পালিয়ে গেল। আশেপাশের বাড়ির লোক সন্ধে হলে আর বাড়ির থেকে বের হতে ভয় পেত। কে যেন বাঁশবাগানে সাদা কাপড় পরে দৌড়াদৌড়ি করছে এরকমটা দেখতে পেত। তার চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে এবং মাথার চুলগুলো ছাড়া রয়েছে। প্রতিদিন সকালে কারোর না কারোর বাড়ির সামনে
কোনো জীবজন্তুর ছিন্ন বিচ্ছিন্ন দেহাংশ পাওয়া যায়। এই অবস্থা দিনে দিনে বেড়েই চলে, কারণ বাড়িতে কোনো হাঁস বা মুরগি পুষতে পারে না, সেগুলো উধাও হয়ে যায়। যদি হায়না বা শিয়াল এগুলো করত, তাহলে সেখানে রক্ত বা ছাল চামড়া ফেলে রাখত। এমন ঘটনায় সকল গ্রামবাসী বিরক্ত হয়ে পড়ে। তখন গ্রামবাসীরা সকলে মিলে যুক্তি করে এবং বলে, পাশের গ্রামে সনাতন ওঝা আছে, তার কাছে গিয়ে সমস্ত কথা বললে কেমন হয়। তখন গ্রামবাসীরা দল বেঁধে সনাতন ওঝার কাছে যায়। সব কথা শুনে সে বলে, আমি কালকে তোমাদের গ্রামে যাব, তোমরা আমার জিনিসপত্রগুলো জোগাড় করে রেখো। তখন গ্রামবাসীরা সেই কথা মতো জিনিস জোগাড় করে রাখে এবং তার হাতে তুলে দেয় সমস্ত জিনিসপত্র। তখন সনাতন ওঝা বলে, আমি একটা যজ্ঞ করব এবং মা চামুণ্ডার পুজো করব। তোমরা কেউ আমার সামনে থাকবে না, তোমরা সবাই তোমাদের বাড়িতেই থেকো। আমি আমার চেলাকে নিয়ে খবর পাঠালেই তোমরা আসবে আমার কাছে। সেই মতো কাজ করল সনাতন ওঝা এবং বাঁশবাগানে জলের ঝাপটা দিতেই চিৎকারের আওয়াজ ভেসে এলো বাঁশবাগান থেকে। আওয়াজটা ঠিক এমন, ওরে বাবারে, পুড়ে গেলাম গো, ছাড় ছাড়, আমাকে ছাড় ছাড়। তখন সনাতন ওঝা বলছে, তোকে ছড়ার জন্য তো ধরিনি রে, তুই কে, কোথায় থাকিস বল, তাড়াতাড়ি বল আমাকে। তখন সনাতন ওঝা বিড়বিড় করে মন্ত্র বলে আর সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে, ওরে বাবারে, পুড়ে গেলাম, ছাড় ছাড়, আমাকে ছাড় ছাড় ছাড়। সনাতন ওঝা বলছে, তবে তোর নাম বল, কোথায় থাকতি? তারপর সে বলে, বলছি বলছি, আমি এই গ্রামের ঘোষেদের বাড়িতে থাকতাম। আমার ছেলের বউটা দরজাল, ওর সাথে ঝগড়া করে আমি বাঁশবাগানে আত্মহত্যা করেছি। আমি এই বাঁশবাগানেই থাকি। তখন সনাতন বলছে, এই গ্রামবাসীদের বিরক্ত করছিস কেন? তখন সেই প্রেতাত্মা বলল, আমার জীবিতকালে এই গ্রামবাসীরা আমাকে পাগল বলে খ্যাপাতো, সেই কারণেই প্রতিশোধ নেওয়ার জন্যই আমি তাদের উপর অত্যাচার করছি। এই শুনে সনাতন ওঝা জিজ্ঞেস করে, তোর নাম বল। সে নাম বলে, আমার নাম গৌরী। সনাতন বলে, ঘোষবাড়ির ছেলেটাকে ডাকুন তো। তখন ডাকার ফলে সনাতনের কাছে আসে এবং সনাতন তাকে পিণ্ডি দিতে বলে গয়ায় গিয়ে। সেই মতোই কাজ করে ঘোষবাড়ির ছেলে এবং এই বাঁশবাগানের সামনে শিব মন্দির তৈরি করা হয়। আর সেদিন তাকে ছাড়িয়ে দেওয়া হয়। আর সেদিনের পর থেকে ওই গ্রামে আর কিচ্ছু ঘটেনি। এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শুনিও। তো বন্ধুরা, এই ছিল আজকের তিনটি জমজমাট ঘটনা। আশা করছি 3টি ঘটনায় তোমাদের দুর্দান্ত লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি, তারা যুক্ত হয়ে যেও। চলো, আর বেশি কথা বাড়াবো না, তোমরা চুপটি করে বসে পড়ো। এবার আমরা শুরু করব শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে চুমকি ঘোষ, সেকেন্ড কমেন্ট করেছে লালটু ডলুই, থার্ড কমেন্ট করেছে এসকে আরাফুল হোসেন। সবাই লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে পল্লব মান্না, নবরূপা দত্ত। লিখেছে, দাদা আজ অনেক দিন পর কমেন্ট করলাম, ভালো আছো তো? হ্যাঁ গো, ভালো আছি, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে এসকে বশির, বৈশালী পাত্র, রিমি বর্মন। লিখেছে, দাদা ভাই কেমন আছো? জানি ঘটনা খুব সুন্দর হবে, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে সুকুমার হালদার, বর্ষা চ্যাটার্জি। লিখেছে, আচ্ছা আবারও চলে এলাম তোমার গলায় ঘটনা শুনতে, জানি ভালো হবে, তাই আগেই কমেন্ট লাইক করে দিলাম। ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। একদম। তারপরে কমেন্ট করেছে রাকেশ এসডি, সুভাশিস ঘরামি, নন্দিনী রয়, রাকেশ মুর্মু। লিখেছে, দাদা কেমন আছেন? আশা করি ভালো আছেন। হ্যাঁ গো, খুবই ভালো আছি, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে দিস ইজ মাই জুবিন নটিয়াল। লিখেছে, ভেরি নাইস দাদা, তোমার ঘটনা শুনতে ভালো লাগে, থ্যাংক ইউ গো। তারপরে কমেন্ট করেছে রেখা পাসমান, এসকে ইমরান, বিশ্বজিৎ দাস, সুমনা নাথ। লিখেছে, দাদা আমার নাম মুন, একবার হ্যালো করে বলো, তোমার গল্প শুনতে একটু দেরি হয়, বাট সব ঘটনাই শুনি, তোমার গল্প শুনতে আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ গো, হ্যালো মুন। তারপরে কমেন্ট করেছে প্রভাত রাজা, রিমি বর্মন, দীপশ্রী দাস, অক্ষয় অধিকারী, বিদিশা ঘোষ। লিখেছে, হ্যালো অমিত, গণেশ পুজো কেমন কাটালে? আমি ভালো আছি, তুমি ভালো থেকো বন্ধু, আর এভাবে এগিয়ে যাও, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ গো। এই মোটামুটি কাটিয়েছি, তুমি?
তারপরে কমেন্ট করেছে গীতা গোস্বামী। এমডি আরিফ লিখেছে দীর্ঘদিন ধরে ভৌতিক কথার একজন নিয়মিত শ্রোতা। ধ্রুবদা বিগ বস। কৃষ্ণা অধিকারী। জয়ন্ত দাস লিখেছে খুব অসাধারণ ঘটনা এবং আপনার ভয়েসটা খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ গো। তারপরে কমেন্ট করেছে ডিজে ব্লগার অনিশ লিখেছে তোমার ঘটনা শুনলেই মনটা ভালো হয়ে যায়, আর যদি রেল লাইনের ঘটনা হয় তাহলে তো আর কিছু বলারই নেই, জাস্ট ওয়াও। তারপরে কমেন্ট করেছে পাপড়ি দোলা, সুদীপ্ত ব্যানার্জি, দেবাশিস বাগচি, নেহা। আশিস মণ্ডল লিখেছে প্রথম ঘটনা শুনলাম, এটাও বিশ্বাস করতে হবে? জানি না গো, আমি তো বারবার বলি যে বিশ্বাস করা বা না করা পুরোটাই তোমাদের ওপর। বিশ্বাস না করলে গল্প হিসেবে ধরে নাও। তারপরে কমেন্ট করেছে থমসুক দত্ত, কৃত্তিকা দাস, রিয়া বৃষ্টি, শঙ্কর চক্রবর্তী, মনিকা ত্রিপুরা লিখেছে দিন দিন ভৌতিক কথা জমজমাট হয়ে উঠছে, একদম গো। তারপরে কমেন্ট করছে রাহুল বাগ, অঞ্জলি মণ্ডল, জয়া ব্যানার্জি লিখেছে ভৌতিক কথা পডকাস্ট কবে আসবে? অনেক দিন ধরে আসছে না তো। এসে গেছে গো, দেখো আগের দিনই চলে এসেছে। তারপরে কমেন্ট করেছে বিক্রমজিৎ দাস, লিখেছে হ্যালো অমিত, ভালো লাগলো ঘটনাগুলো, শিলিগুড়ি থেকে বিক্রমজিৎ। হ্যাঁ গো, মনে আছে। তারপরে কমেন্ট করেছে অজয় রয়। অর্পিতাস ভিডিও লিখেছে হ্যালো দাদা, আমার নাম অর্পিতা অধিকারী, আমি আর আমার বোন তোমার খুব বড় ভক্ত, তোমার গলায় ভূতের গল্প শুনতে খুব ভালো লাগে। আমি আর আমার বোন দুজনেই একসাথে তোমার গল্প শুনি। আর আমার বোনের নাম ইপসিতা অধিকারী। হ্যালো করে একবার ওর নামটা বলো, খুব খুশি হবে। হ্যালো ইপসিতা, তবে এটা গল্প না গো, ঘটনা। তারপরে কমেন্ট করেছে সমীরণ ঘোষ, লিখেছে কাজের চাপে তোমার গল্প প্রায় মিস করে যাচ্ছিলাম, শুনে ভালো লাগলো। একদম গো, থ্যাংক ইউ সো মাচ। তোমরা এভাবেই কমেন্ট করে যাও, কাজের মাঝখানে ঘটনা শোনো, মন দিয়ে ঘটনা শোনো, আর বেশি বেশি করে কমেন্ট করো, যাতে আমি তোমাদের আরও সুন্দর সুন্দর ঘটনা শোনাতে পারি। যাই হোক, আর কথা বাড়াবো না, আজকের মতন এখানেই শেষ করব। তোমরা এভাবেই আমাদেরকে সাপোর্ট করে যাও। চলো, আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।